আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। স্টক অ্যানালিস্ট বিডি 22,600 জনের বেশি একটি পরিবার। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো আপডেট সবার আগে পেতে। অবশ্যই আজকে 30শে এপ্রিল, সপ্তাহের সর্বশেষ এবং মাসের সর্বশেষ কর্মদিবস ছিল এবং নতুন মাস শুরু হতে যাচ্ছে এবং আমাদের মার্কেটে নতুন ট্রেড চালু হবে আগামী 3রা মে থেকে, চলবে টানা 7ই মে পর্যন্ত। এবং আগামীকাল থেকে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চালু হতে যাচ্ছে রাত 9টা থেকে ইনশাল্লাহ। গুগল মিটের মাধ্যমে যারা জয়েন করতে চান অবশ্যই কালকে সন্ধ্যার ভিতরে কনফার্ম করবেন। আমাদের ট্রেনিং ফি 5,100 টাকা এবং এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের মার্কেটে কোন স্টকে স্মার্ট পার্টি আছে এবং কখন সে রান করছে এবং স্মার্ট পার্টির কালেকশন জোনটা আপনি শেয়ারটা কিভাবে কালেকশন করবেন, এই ইম্পর্টেন্ট পয়েন্টের উপরে কিন্তু মূলত ব্যাপক আলোচনা থাকবে। এছাড়া ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে নেটিং কৌশল, কোন স্টকে অ্যাভারেজ করতে হবে, কোনটা অ্যাভারেজ করলে আপনার পুঁজি আসলে থাকবে না, আবার কোনটা স্টপ লস সেট করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তাছাড়া আহ, যে কোনো একটা স্টক একটা কখন হল্ট হতে পারে বা পার্টি কোন লেভেলে কালেকশন করছে, তার টেন্ডেন্সি কি হতে পারে, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন মে মাসে 1200 টাকা, 019290229917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে মার্কেটের ট্রেড ভ্যালু, মার্কেটের যে প্রাণ, এটা নিয়ে কথা বলবো। 864 কোটি টাকা লেনদেন হয়েছে আজকে এবং 113টি কোম্পানির দাম বেড়েছে, 217টি কোম্পানির দাম কমেছে এবং সূচক 30 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। এই মুহূর্তে সূচকের অবস্থান কি এবং নেক্সট গন্তব্য কি, সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলে নিচ্ছি, আজকে ইপিএস এর একটা বড় ঝড় গিয়েছে এবং ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোর ডিভিডেন্ডের একটি ঝড় গিয়েছে। কারণ এপ্রিল মাসে সাধারণত জুন ক্লোজিং স্টকগুলোর কোয়ার্টার 3 ইপিএস ডিক্লারেশন হয় 30শে এপ্রিলের ভিতরে, এবং ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোর লভ্যাংশ ডিক্লারেশন হয়। এবং আজকে সবচেয়ে বেশি যে ঝড়টা গিয়েছে সেটা হলো ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড, আপনারা জানেন। এবং ইসলামী ব্যাংক আজকে নো ডিভিডেন্ড দিয়েছে এবং সে কিন্তু জেড ক্যাটাগরি, যেটা এই মার্কেটের স্টোরিতে একটি কি বলবো, এটা খুবই স্যাড নিউজ যারা এই স্টকটার শেয়ার হোল্ডার ইসলামী ব্যাংক। এবং আমি এর আগে আপনাদের ভিডিওতে গত মাসে বলেছিলাম যে অনেকগুলো ব্যাংক, 14টি ব্যাংক যারা 24 সালে ডিভিডেন্ড ডিক্লারেশন করতে পারেনি, 25 সালেও না করার কারণে জেডে যেতে পারে, এবং তার একটা নমুনা কিন্তু আপনারা দেখেছেন। শুধু ইসলামিক ব্যাংক না, অনেকগুলো ব্যাংকই কিন্তু আজকে জেড ক্যাটাগরিতে ট্রেড হয়েছে। তবে ইসলামী ব্যাংকের মানে এইটা কিন্তু আজকে আপনারা জানেন যে এর মার্কেট ক্যাপিটাল আমরা যদি ফান্ডামেন্টাল হিস্টোরিতে দেখি, 5,361 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল। তো ইন্ডেক্সের উপরে বড় ধরনের একটা ঝড় কিন্তু স্বাভাবিকভাবে থাকবে এবং সে একাই ইন্ডেক্সকে 3 পয়েন্ট, প্রায় 4 পয়েন্টের উপরে মাইনাস করেছে। একাই একাই ইসলামী ব্যাংক মার্কেটের উপরে জোরালো ভূমিকা পালন করেছে ইন্ডেক্সের নেগেটিভ কন্ট্রিবিউশনের জন্য। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাট বিসি, সেও ইন্ডেক্সের উপর চেপে বসেছিল। এছাড়া গ্রামীণ ফোন, 3টি হেভিওয়েট কোম্পানি টোটাল ইন্ডেক্সটাকে, শুধু তাই না, স্কোয়ার ফার্মার মতো কোম্পানিও কিন্তু ইন্ডেক্সটাকে মাইনাস করেছে। এবং আমরা যদি দেখি স্কোয়ার ফার্মা কি হয়েছে, স্কোয়ার ফার্মা কিন্তু তার ইপিএস ডিক্লারেশন করেছে আজকে, এবং সেই ইপিএস ডিক্লারেশনে আজকে যদি আমরা দেখি সেটা গত বছরের থেকে 10 পয়সা কম ছিল এবং তার কারণেও সেই ইন্ডেক্সকে মাইনাস করে ফেলেছে। এবং মাসের লাস্টে যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে এপ্রিল মাসে, সেইটারও একটা মানে আমাদের মার্কেট মাইনাসের জন্য বেশ ভালো রিজন ছিল। এবং ওভারঅল আজকে যে হেভিওয়েট কোম্পানির ইপিএস, ডিভিডেন্ড ডিক্লারেশন সবকিছু মিলে মার্কেটটা কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে, অনেকটা 30 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। এবং আরো বড় ব্যাপার হচ্ছে ইসলামী ব্যাংকের কিন্তু ফ্লোর প্রাইস রয়েছে, আপনারা জানেন বেক্সিমকো সহ টোটাল 2-3টা কোম্পানির ফ্লোর প্রাইস রয়েছে, তার মধ্যে ইসলামী ব্যাংকের একটা। এবং ইসলামী ব্যাংকের ফ্লোর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখনো তোলেনি,
যদি না তোলে সেটা 32 টাকা 50 বা 32 টাকা 60 যে ফ্লোর প্রাইস, তার নিচে কিন্তু সে নামতে পারবে না, কোনোভাবেই নামতে পারবে না। এটা হচ্ছে ফ্লোর প্রাইস। এই যে দেখেন 32 টাকা 60 কিন্তু তার ফ্লোর প্রাইস, এবং এইটা এখনো তোলা হয়নি। যতক্ষণ পর্যন্ত তোলা না হবে তার মানে শেয়ার ডাউন হতে পারছে না, চাইলেও ডাউন হতে পারবে না 32 টাকা 60। কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা যদি ডিসাইড করে যে আমরা ফ্লোর প্রাইস তুলে দিব ইসলামী ব্যাংকের, তাহলে কিন্তু শেয়ার পড়তে পারবে। কিন্তু এইটা গত 2 বছর এর বেশি সময় ধরে এটা বলবৎ রয়েছে এবং এটা কোনোভাবে তোলা হচ্ছে না, এই পর্যন্ত আমরা দেখিনি। তা যাই হোক, এটা ফ্লোরের কাছাকাছি চলে এসেছে ইসলামী ব্যাংক, সুতরাং বাজারে বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেটা হয়তো নাও হতে পারে। এমনও হতে পারে যদি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফ্লোর প্রাইস না তোলে, এখানে শেয়ারটা আবার অ্যাকুমুলেশন হয়ে কালেকশন হয়ে আবার একটা আপট্রেন্ড দিতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ বিষয়। এবং বাজারের জন্য পজিটিভ সাইন হলো যদি ফ্লোর না তোলা হয় সে কিন্তু আর সূচককে ডাউন করতে পারবে না। এটা গেল। এরপর আমরা দেখব বাজারের উপর কিন্তু এই যে তারপরে ডাচ বাংলা ব্যাংক নেগেটিভ হয়েছে, এসিআই ব্যাংক এশিয়া, এগুলো কিন্তু সব নেগেটিভ কন্ট্রিবিউশন ছিল। এখন আমরা দেখব সূচকের যেই অবস্থান এবং কতদূর নামতে পারে। আমাদের সবচেয়ে মানে মোটা দাগে যেই কথাটা না বললেই না, সেইটা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গত মাস এবং তার আগের মাস ফেব্রুয়ারি এবং হচ্ছে মার্চ, গত 2 মাস আমরা বাজারের যে টার্ন ওভার আপনারা একটু খেয়াল করেন, মার্চে আমরা 500 400 কোটি 600 কোটি টাকা পর্যন্ত, পহেলা এপ্রিলে 700 কোটি টাকা আমরা দেখেছিলাম। এবং অত্যন্ত পজিটিভ নিউজ, মার্কেট কিন্তু 1000 কোটি টাকার কাছে টার্ন ওভার করছে। মার্কেটে প্রচুর ফান্ড ঢুকেছে এবং প্রচুর ফান্ড এখানে এন্ট্রি নিয়েছে, প্রচুর ফান্ড কিন্তু বিনিয়োগ হয়েছে মার্কেটে। 1000 কোটি টাকা আমরা 22 এপ্রিল দেখেছিলাম এবং 28 এপ্রিল দেখেছিলাম। সুতরাং মে মাসে আমরা দেখবো ইনশাল্লাহ মার্কেট 1000 কোটি টাকার উপর ইনশাল্লাহ ট্রেড হবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এই আজকের মার্কেটের মাইনাসটা কিন্তু শুধুমাত্র এই যে ইসলামী ব্যাংক এবং তার হিভওয়েট কিছু কোম্পানির যেই ডিক্লারেশন, ইপিএস ডিক্লারেশন, ডিভিডেন্ড ডিক্লারেশন, এসব কারণে হয়েছে। মার্কেট লার্জ অ্যাডজাস্টমেন্ট ছিল, অনেকে ভয়ে শেয়ার সেল করে দিয়েছে ইপিএস ভালো দেওয়া বা খারাপ দেওয়ার কারণে। এই কারণে একটা বড় ধরনের পতন 30 পয়েন্ট আমরা দেখেছি, কিন্তু মার্কেট রবি সোমবারের মধ্যে ইনশাল্লাহ ঘুরে যাবে। এখন আমরা আসি যে আজকের মানে আমরা যেটা বলছিলাম সূচকের যে অবস্থান 5286, এই মুহূর্তে সর্বোচ্চ সে যদি চায় সূচক পড়তে পারে 5250 বা 5250 থেকে 70, এর ভিতরে সে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে এবং একটা সূচক একটা সাইডওয়েজ মুভমেন্টে কিন্তু রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো মার্কেট এই মুহূর্তে এমন একটা জোন রয়েছে, এইখানে কিন্তু সে আপস অ্যান্ড ডাউনস করছে এবং পড়ার মতো কন্ডিশন নেই, কারণ লেনদেন অনেক বেড়েছে। এটি হচ্ছে খুব পজিটিভ একটা সাইন। এবং বিএনপির আমলে স্টক মার্কেট ভালো থাকে। এবং আপনারা জানেন আরো কিছু ফিচার আসছে, হয়তো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রধান চেঞ্জ হতে পারে, সংসদে বিল উত্থাপিত হয়েছে এবং সেটা কারেকশন হয়েছে। এই কারণে কিন্তু মার্কেট একটা বড় লং টার্ম প্লে করবে, এটা আপনারা মোটামুটি ইনশাল্লাহ ধরে রাখেন। একটা মার্কেট বড় প্লে করতে যাবে এবং 5600 ব্রেকআউট করবে, সেই প্রিপারেশন নিচ্ছে মার্কেট। যাই হোক, আমরা আজকে টপ গেইনার অ্যানালিসিস করব প্রিমিয়ার সিমেন্ট। হুটহাট করে ইপিএস প্লাস দেওয়ার কারণে সে কিন্তু আজকে আপনারা দেখেন গত বছর তার ইপিএস ছিল 31 পয়সা, সে এবার 1 টাকা 80 পয়সা, প্রায় 6 গুণ ইপিএস দিয়েছে, যার ফলে আজকে হল্টেড ছিল। এই ধরনের আসলে যারা লাকি উইনার, যারা আসলে এই ইপিএস গুলো সম্পর্কে মানে ভালো নলেজ রাখেন, তবে এটা সাধারণ বিনিয়োগকারীর পক্ষে পসিবল না, তারপরও এটা কিন্তু ভালো করেছে। এছাড়া এআইএল এইটা কোম্পানি নিউজ রয়েছে, তাই তার কারণে 2 দিন বাড়ছে। হয়তো আমি যেটা বলবো আপনাদেরকে, এটার যে নিউজ সেই কারণে হয়তো রবিবার পর্যন্ত বাড়বে এবং 37 টাকা অবধি বা 37-38 পর্যন্ত যেতে পারে। 37 পর্যন্ত আমার সম্মনে, এরপর থেকে আবার ফল ডাউন করতে পারে। 37 টাকা সর্বোচ্চ রবিবার সোমবার থেকে হয়তো ফল ডাউন করতে পারে। তো এটা যাদের আছে অ্যালার্ট থাকবেন। কারণ কেন আমি বলছি, আমরা যদি প্রথমে একটু এখানে অ্যানালাইসিস করি, চার্ট অ্যানালাইসিস করি, আগামী রবিবার যেহেতু জেড ক্যাটাগরি হলে কি হয়, যারা 29 এপ্রিল শেয়ারটা কিনেছে তারা রবিবারও সেল করতে পারবে না, তারা সেল করবে সোমবারে। তা আজকে দেখেন গতকালের ভলিউম ছিল 2,43,000, আজকে 4,46,000 হয়েছে।
হয়তো রবিবারে 6 লাখ একটা ভলিউম হতে পারে। 6 লাখ তার মানে এখান থেকে 10% ইনক্রিজ হলে 36 টাকা হয়, এবং এখানে একটা গ্যাপ রয়েছে। এবং আমি আপনাদেরকে বহুত বলেছিলাম যে এর আগে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে পারে, এবং সেই একটা গ্যাপটা ফিল আপ করেই সে হয়তো আবার তার পতন হতে পারে। তার মানে 37 টাকা লেভেলে সে হয়তো টাচ করবে। রবিবার হলডেট থাকলে সোমবার সে পড়ে যাবে। তাই যাদের আছে রবিবার হলডেট রেটে সেল করতে পারলে আমার মনে হয় বেটার হবে, এবং পরবর্তীতে নিচে আবার সে যখন আসবে 32-33 তখন কেনা যেতে পারে। এইটা জাস্ট আমার পার্সোনাল অ্যানালাইসিস, আপনারা আপনাদের মতো মিলাই নেবেন। মীর আক্তার আসলে কোনো একটি স্টকে যদি পার্টি থাকে, ইপিএস নেগেটিভও দেয়, সেটা কোনো বিষয় না। ইপিএস গত বছর ছিল 27 পয়সা, এবার দিয়েছে 6 পয়সা। ইপিএস নেগেটিভ দিয়ে মীর আক্তার স্মার্ট মানি শেয়ারটিকে টেনে দিয়েছে। এইটাই হচ্ছে স্মার্ট পার্টির, যেটাকে কি বলবো, কৌশল। ইপিএস নেগেটিভ কিন্তু শেয়ারটাকে সে টেনে দিল। গতকাল আমরা দেশ গার্মেন্টস সেম কন্ডিশনে দেখেছিলাম। এছাড়া বারাকা পাওয়ার, বিপিপিএল, এই দুটো স্টক কিন্তু ভালো ইপিএস দিয়েছে, এবং এটা আমরা আসলে আমি মানে এটা এর আগের বার যখন ইপিএস পজিটিভ দিয়েছিল তখন ভেবেছিলাম এটা Q3 ভালো দিবে, সেটাই হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বারাকা পাওয়ার ইপিএস 26 থেকে 76 এসেছে, এবং অ্যাটলাস বাংলাদেশ লোপেরাবি স্টক খুব প্রাণবন্ত, যে কোনো মুহূর্তে এটার একটা প্লে শুরু হতে পারে। এছাড়া বিপিপিএল বারাকা পতেঙ্গা, তারও ইপিএস ভালো এসেছে, কিন্তু হিউজ শেয়ার, 17 কোটির উপর শেয়ার, পাবলিক হোল্ডে 9,45,00,000 শেয়ার, সুতরাং এটা খুবই রিস্কি, এখান থেকে আবার কারেকশন এসে যেতে পারে। পাওয়ার সেক্টরের আসলে অনেকগুলো কোম্পানি বেশ ভালো দিয়েছে। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম কেপিসিএল এর কথা, তারা আজকে অনেকেই প্রফিট করেছেন। কেপিসিএল ইপিএস আমি বলেছিলাম গত বছর ছিল 5 পয়সা, এবার বেশি দিবে। দেখেন এবার কিন্তু 22 পয়সা, প্রায় 4 গুণের উপর দিয়েছে, 4 গুণের উপর কেপিসিএল ইপিএস প্লাস করেছে। ডরিন পাওয়ারের ইপিএস কিন্তু গত বছরের থেকে বেশি এসেছে। গত বছর ছিল 1 টাকা 4 পয়সা, এবার 1 টাকা 11 পয়সা। ডরিন পাওয়ার কিন্তু ভালো করবে, এবং ডরিন পাওয়ারের মানে শুধু ইপিএস না, এটা হয়তো এইলের মতো কোনো গুড নিউজ আসতে পারে, এআইএল এর মতো। ডরিন পাওয়ার এটা আসার সম্ভাবনা 99% হয়তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা দেখব। এছাড়া আমাদের ইপিএস ভালো করেছে আপনারা জানেন, সামিত সামিত পাওয়ার ইপিএস ভালো হয়েছে। এই স্টকটা আমাদের ছিল, এটা দেখেন 39 পয়সা থেকে 51 পয়সা। পাওয়ার সেক্টরে ম্যাক্সিমাম কোম্পানি ইপিএস কিন্তু ভালো দিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই মুহূর্তে আমি আপনাদেরকে বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু রিস্ক জোনে আছে, এবং সেটাই কিন্তু হয়েছে। এখান থেকে আপনাদেরকে বলতে একটা ওভারবট পজিশনে হয়ে গিয়েছিল, এবং এটা কিন্তু বেশ কারেকশন হয়ে যেতে পারে, আরও একটু কারেকশন হতে পারে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরটা হয় কি, যখন কারেকশনের ধুমধাম পড়ে, প্রচুর পড়ার পরে দীর্ঘদিন কারেকশন হয়ে আবার ওঠা শুরু করে ইন্স্যুরেন্স সেক্টর। এছাড়া মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু একটা মোটামুটি যে কন্ডিশন রয়েছে, মিউচুয়াল ফান্ড সেক্টরটা এইখান থেকে কিন্তু একটা আপরাইজিং কন্ডিশনে উঠতে পারে, যেহেতু RSI 54, এবং মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু একটা কালেকশন জোনে রয়েছে। মিউচুয়াল ফান্ড যে কোনো মুহূর্তে এটা কিন্তু একটা একটা মানে এখান থেকে একটা ইনক্রিজ হতে পারে। এইটা 6.9 থেকে 7 পয়েন্ট, অনেক মিউচুয়াল ফান্ড কিন্তু চুপি চুপি কালেকশন হচ্ছে। এছাড়া ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটার খুবই একটা সাপোর্ট জোনে আছে, এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা হয়তো সামনের সপ্তাহে ভালো করবে। একদম বটম লেভেলে আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। ডরিন পাওয়ার কিন্তু খুব ভালো ফান্ডামেন্টাল একটা স্টক। এই স্টকটা 29 টাকা লেভেলে, চমৎকার একটা প্রাইস। ডরিন পাওয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। এছাড়া আমি আপনাদেরকে বললাম ওভারঅল মার্কেট ভালো করবে ইনশাল্লাহ, এবং এই মুহূর্তে আমাদের বুঝে শুনে এন্ট্রি নিতে হবে, এবং ভয়ের কোনো কারণ নেই। মার্কেটের টার্ন ওভার অনেক ভালো, এবং মার্কেট ভালো করবে এইটার পসিবিলিটিস অনেক অনেক বেশি রয়েছে। যারা চ্যানেলটির সাথে আছেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম।